রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। প্রতিরক্ষা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গণতন্ত্রে বিশ্বাস করে না এমন একটি শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া পরিবর্তনের সুযোগ নষ্ট করার চেষ্টা চলছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করার চেষ্টা বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্তে উত্তেজনা চরমে। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু। নতুন করে আক্রান্ত ১,৪১১ শিশু। উপযুক্ত চিকিৎসা নিয়ে জেলা সদরে চাপ বাড়ছে রাজধানীতে। কৃষক কার্ডে ভর করে কৃষিখাতে সুদিন আসার অপেক্ষা। বছরের পর বছর ধরে নিম্নমুখী বাজেট বরাদ্দ আসন্ন বাজেটে বাড়বে আশা বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক আন্তরিক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাতের বিষয়টিও উঠে এসেছে। একে এই অঞ্চলের আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ বলে উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ৩ দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় খলিলুর রহমান জানান, বৈঠকে সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বাংলাদেশকে তুরস্কের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. We also requested for expansion of cooperation by TICA, Turkish Cooperation Agency, toward investment, Turkish Investment Promotion Agency, toward investment, trade, and industrial partnerships, taking advantage of Bangladesh's current political stability, business-friendly environment, and growing domestic market. We pointed out the possible sectors for investment by Turkey, such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies, and civil aviation. এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গাজায় গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। Köklü ortaklığımızı geniş bir yelpazede derinleştirme ve sağlam temeller üzerinde çok daha güçlü ve vizyoner bir boyuta taşıma hedefimize yönelik gayretlerimizi sürdürüyoruz. İkili ticaret hacmimizi 1,3 milyar dolar düzeyinden 2 milyar dolara yükseltmek için yapılabilecek çalışmaları da ayrıca ele aldık. Başta savunma sanayi olmak üzere çeşitli alanlarda işbirliğimizi geliştirmeye yönelik atılabilecek adımlar mevcut. Bunların da teker teker üstünden geçtik. এছাড়াও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সরকারের ভূমিকার প্রশংসাও করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা জানিয়ে বলেছেন, একটি শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকল গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন চেয়েছিল দেশবাসী, অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা চলছে সেই সুযোগটিকে নষ্ট করে দেয়ার। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। সাংবাদিক ও প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং রাজনীতিবিদ মাহবুবুল আলম তারা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা দুইজন এমন সময় রাজনীতি করেছেন যখন রাজনীতিতে নৈতিকতা, মূল্যবোধ এসব ছিল। তিনি আক্ষেপ করে বলেন, এখন সব শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয় সব সময়। আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মিকতার উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে,
তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি মনে করে বিএনপি বিপ্লব করে সবকিছু করবে, তারা ভুল করছেন। এত বড় একটা আন্দোলন, অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনার সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। জুলাই 24-এর পর থেকে, কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। বাংলা একাডেমির মাধ্যমে দেশ বরেণ্য রাজনীতিবিদদের জীবনী বের করা যায় কিনা সে চেষ্টা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, তাহলে পরবর্তী প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। একটি শক্তি অস্থিরতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সময়ে মেরামত এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে করার ঘোষণাও দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের তথ্য এবং সাইফুল ইসলামের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সরকার গঠনের 3 মাসের মাথায় শুক্রবার সকালে পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দৃষ্টিনন্দন এ ভবনে 1981 সালে কিছু বিপদগামী সেনার সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান, যেখানে সংরক্ষিত রয়েছে তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিলাদি। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। তারা পরিদর্শন করেন গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ, সিঁড়িসহ আশপাশ। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি মেরামতের কথা জানান। সতর্ক করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীদের নতুন বয়ান তৈরির সম্পর্কে। নির্বাচনের আগে জামাতে ইসলামীর যে প্রধান শফিকুর রহমান, তিনি চট্টগ্রামে এসে আরেকজন আমাদের বীর মুক্তিযোদ্ধা, তাকে স্বাধীনতার ঘোষক বললেন। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না, বরদাস্ত। আমরা জন্ম থেকেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই ধরনের ন্যারেটিভ বয়ান যারা দাঁড় করাতে চাচ্ছে, এই স্বাধীনতা বিরোধী যারা 71 সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করতে। পরে তারা যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে, কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে। কমপ্লেক্সটি নতুন করে করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশটাকে, রাজনীতিকে অস্থিতিশীল করবার একটা অপচেষ্টা, একটা পায়তারা দেখতে পাচ্ছি। আবারও কি গণতন্ত্রহীনতার দিকে আমাদের সেই অপচেষ্টাকারীরা আমাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, অপচেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ। স্বাধীনতার 55 বছর পার হতে চলছে। আপনারা দেশপ্রেমিক হন, আপনাদের যে ভূমিকা স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ দেখেছে, আপনারা অনুতপ্ত হন, আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এই দেশটাকে গড়বার জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দিনভর চট্টগ্রাম মহানগরীতে ব্যস্ত সময় কাটান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আর প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন তারা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত নয়, এটি অর্থনীতি, স্বাস্থ্য এবং মানব জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবেলায় সচেতনতা তৈরিতে গণমাধ্যম এবং চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ বিষয়ে সমাজের সকল স্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে জলবায়ু বিষয়ক দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক কন্টেন্ট নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী। উৎসবে জলবায়ু পরিবর্তন বিষয়ক একাধিক স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রের মতো মাধ্যমই কেবলমাত্র খুব দ্রুত একটা মানুষকে তার মনোজগৎকে খুব পরিষ্কারভাবে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। জলবায়ু নিয়ে কাজ করার জন্য যারাই আপনারা এগিয়ে আসছেন, আমি আমার সীমিত জ্ঞানে যেটা বুঝি সেটি হচ্ছে অবশ্যই তাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে, কারণ বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা ছাড়া ভবিষ্যৎ পৃথিবীর এই অনিবার্য সংকট সম্পর্কে কারো পক্ষেই সুস্পষ্ট ধারণা গ্রহণ করা সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় পুশিন চেষ্টাকে কেন্দ্র করে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে আজ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কমপক্ষে 70 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিজিবি জানিয়েছে, কোনোভাবেই সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে বুধবার ভোর 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সীমান্তে 10 নারী, 12 জন পুরুষ, 6 শিশুকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় দুদিন ধরে শূন্য রেখার 50 গজে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে তারা। শুধু এই সীমান্তই নয়, নওগাঁ সাপাহারে হাপানিয়া সীমান্ত দিয়ে 17 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তা ঠেকানো হয়েছে। পঞ্চগড় সীমান্ত দিয়েও 10 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বাধা দিয়েছে বিজিবি, ফলে তারা এখনও জিরো লাইনে অবস্থান করছে। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। জিরো লাইনের 50 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে 10 জন। এদিকে জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। জেলাগুলোতে হাম আক্রান্ত শিশুদের পর্যাপ্ত চিকিৎসার অভাবে ঢাকামুখী হচ্ছেন অভিভাবকেরা। প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হওয়া এবং হামের সঙ্গে ডায়রিয়া, নিউমোনিয়া সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। চিকিৎসকরা বলছেন, গরমের কারণে শিশুদের মধ্যে গরমজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এদিকে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1411 জন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। বাংলাদেশ শিশু হাসপাতালের হামের জন্য বিশেষায়িত ইউনিটটির কোনো সিট ফাঁকা নেই। দেশের বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসার জন্য এখানে নিয়ে এসে সিট না পাওয়ায় অন্য হাসপাতালে ঘুরতে হচ্ছে অভিভাবকদের। জেলার হাসপাতালগুলোতে প্রাথমিক অবস্থায় হাম শনাক্ত না হওয়া বা যথার্থ চিকিৎসা না পাওয়ায় বাধ্য হয়ে ঢাকামুখী হতে হচ্ছে বলে জানালেন অভিভাবকরা। ডক্টর বলে যে এত অস্থির হওয়ার কি আছে, জ্বর আসছে আবার সেরে যাবে, অ্যান্টিবায়োটিক তো চলছে। আমাদের ঝিনাইদহ সদরের শিশু হাসপাতাল থেকে দেখাইছি, ওইখান থেকে ডাক্তাররা বলছে ওই কথা। ডাক্তার দেখাইছি আমরা, এই ডাক্তারের কাজ হয় নাই, পরে আমরা এই হাসপাতালে আইছি। চট্টগ্রাম মেডিকেল হসপিটাল, তারপর প্রাইভেটও ভর্তি ছিলাম, প্রাইভেট থেকে এখানে আসি। এদিকে হামের পাশাপাশি নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা ডায়রিয়ার মতো জটিলতায় ভুগছে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশু। হাম থেকে নিউমোনিয়া হয়েছে, অবস্থা বেশি একটা ভালো না। চিকিৎসকরা বলছেন, টিকার প্রভাবে ঢাকার ভেতরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসছে। তবে ঈদের ছুটি শেষে রাজধানীবাসী ঢাকায় ফিরলে সংক্রমণ আবারও বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে। ছুটির পরে এখন আবার মানুষের সমাগম বেড়ে যাবে, রাজধানীতে স্কুল কলেজ খুলে যাবে। এই সময় আবার একটা হামের সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয়। আমরা অস্থায়ীভাবে কোনো যদি ওয়ার্ড চালু করতে পারতাম, যেমন আমাদের পিছনে খালি জায়গা পড়ে আছে, তাহলে আমরা সব রোগীরই ভর্তি করতে পারতাম।
এদিকে গরম বাড়তে থাকায় শিশুদের মধ্যে গরমজনিত বিভিন্ন রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি মূল ভরসা হলেও বরাবরই উপেক্ষিত কৃষিখাত। প্রতি বছর টাকার অঙ্কে বাজেট বাড়লেও মোট বাজেটের তুলনায় বরাদ্দ নেমেছে 6% ঘরে। সরকার এবার কৃষক কার্ড বিতরণ সহ খাতটির উন্নয়নে বিশেষ নজর দিলেও বিশেষজ্ঞরা বলছেন টেকসই কৃষির জন্য জরুরি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং নতুন জাত উদ্ভাবন। কৃষি গবেষণাতেও দিতে হবে বাড়তি বিনিয়োগ। এজন্য কৃষিতে বাজেটের অন্তত 10% বরাদ্দ রাখার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে কৃষির ভূমিকা অপরিসীম, কিন্তু প্রবৃদ্ধিতে 11% ভূমিকা রাখা এই খাতটি বরাবরই বাজেটে থেকেছে অবহেলিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নজর এবার উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে, আর তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি বাজেটের বরাদ্দ বাড়াচ্ছে সরকার। কৃষক কার্ডের জন্যও থাকছে প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ। খাদ্য নিরাপত্তা বিধান করার জন্য আমাদের কৃষিতে যে এখন আধুনিকায়ন হচ্ছে সেটা নিশ্চয়তা বিধান করতে হবে। কৃষির সাথে শিল্পের যে অগ্রপশ্চাৎ সংযোগ সেটাকে শক্তিশালী করতে হবে। কৃষির সাথে আমরা এখনো বৈশ্বিক বাজারকে ওইভাবে সম্পৃক্ত করতে পারিনি। আমি আমদানি করে আমি বিভিন্ন ধরনের ট্রাক্টর, হারভেস্টার আনছি বৈশ্বিক দাম দিয়ে, কিন্তু আমি রপ্তানি করার সুযোগ দিতে পারছি না। কৃষিকে আমাকে অভ্যন্তরীণ দামের উপরে নির্ভর করতে হচ্ছে। এই জায়গাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন কৃষিতে বিনিয়োগ বা ভর্তুকি বাড়ালেই শুধু হবে না, জোর দিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উপর। এখন রিসার্চ তো অনেক অ্যাডভান্স, মলিকুলার রিসার্চ করে অনেক ভালো ভালো ভ্যারাইটি করা যায়, যে সব ভ্যারাইটিগুলো পানি সহনশীল হতে পারে, সল্ট সহনশীল হতে পারে, তাপ সহ্য করতে পারে। এরকম ভ্যারাইটি কিন্তু আমাদেরকে কুইক আনতে হবে। এমন একটা পদ্ধতিতে রিসার্চ করতে হবে, প্রাইভেট সেক্টরকে এনগেজ করতে হবে, পাবলিক সেক্টরকে এনগেজ করতে হবে, বাজেটে প্রভিশন করতে হবে যে থোক বরাদ্দ থাকলো প্রাইভেট সেক্টরের রিসার্চ ক্যাপাসিটি বাড়ানোর জন্য, সেটা নিয়ে প্রাইভেট সেক্টর কাজ করবে এবং তারা কিন্তু খুব ফ্রিকুয়েন্ট 3 থেকে 5 বছরের মধ্যে নতুন নতুন জাত উদ্ভাবন করবে এবং মাঠে এই সমস্ত জাত নিয়ে যাবে। খরা বা বন্যায় যাতে ফসল নষ্ট না হয় সেজন্য খাদ্য সংরক্ষণে জোর দেওয়ার পাশাপাশি ফলন দ্রুত ঘরে তোলার দিকে নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। 30 থেকে 40% ফসল ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজ কমাতে হবে। আমাদের দেশে যে যন্ত্রপাতিগুলো আছে চাষ করার জন্য, ইরিগেশনের জন্য, তারপরে ধান লাগানোর জন্য, মাড়াই করার জন্য, আলু লাগানো তোলার জন্য, এরকম সর্বক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলো কিন্তু সাবসিডিতে কিন্তু সরবরাহ করতে হবে। তাহলে কী হবে, একদিকে কস্ট অফ প্রোডাকশন খামারের কমবে, আর একদিকে এই যে আমাদের হাওড়ে যে ঝামেলাটা হলো, যদি আমাদের রেডি যন্ত্র থাকতো, 1000-2000 কম্বাইন হারভেস্টার থাকতো, তাহলে কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু ফসলটা কেটে তুলতে পারতো। মোট জনশক্তির প্রায় 40% কাজ করা কৃষি খাতের পরিকল্পিত উন্নয়নে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে তা অর্থনীতির জন্য মোটেও স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ছায়া বাজেট 2026-27 অর্থ বছর নিয়ে কথা বলার সময় এসব কথা বলেন হাসনাত। তিনি আরও বলেন, আসন্ন বাজেটের প্রতিটি টাকা জনগণের জন্য হতে হবে, কোনো সংখ্যাভিত্তিক গোষ্ঠীর জন্য বাজেট দেওয়া যাবে না। দেশের অর্থনীতি এখন লুটপাটের অর্থনীতিতে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বাস্তবমুখী বাজেট দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন এনসিপির এই নেতা। এ সময় প্রতিবারের মতো পরিসংখ্যান নির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন এনসিপির অন্যতম নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ ব্যাংকে যেভাবে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে অর্থনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। ঈদের লম্বা ছুটি শেষ হলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলো এখনও জমে ওঠেনি। ক্রেতার সমাগম কম থাকায় সবজির দাম নিম্নমুখী। মাছ, মুরগির দাম কিছুটা বাড়তি হলেও ডজনে 30 টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। চালের দামও অনেকটা স্থিতিশীল। রিপোর্ট করছেন শুভ মাহফুজ।
ঈদের ছুটি 4 দিন আগে শেষ হলেও ঢাকা এখনো ফেরেনি আগের রূপে। তার প্রভাব দেখা গেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সাপ্তাহিক ছুটির দিনও তাই বাজারে ক্রেতার সংখ্যা সাধারণ দিনের তুলনায় বেশ কম। কাস্টমার কম, এমনি কোম্পানির লোকেরা কম, সব মিলে একটু ঈদ বাংলা বাজার তো একটু মানে কাস্টমারে কম, মানে বাজারটা জমে উঠে নাই আর কি। সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম ঈদের আগের চেয়ে অনেকটাই কমেছে। 50 থেকে 60 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। সবজির দাম ঈদের আগের চেয়ে এখন কম। ঈদের আগে তো সব সবজি ছিল মনে করেন 100 টাকা, 120 টাকা, 80 টাকার নিচে কোনো ছিল না, এখন 60 টাকা, 50। সবচেয়ে স্বস্তি ডিমের বাজারে। মাত্র কয়েকদিনের ব্যবধানে 30 টাকা পর্যন্ত কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা পর্যন্ত। গত সপ্তাহ তুলনায় আজকে ডিমের বাজার একটু কম, লালটা 120 টাকা করে আর সাদাটা 110 টাকা ডজন বিক্রি করতেছি। তবে মাছ ও মুরগির দাম বাড়তি। সরবরাহ কমের অজুহাতে ঈদের আগের তুলনায় বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে। এদিকে স্বাভাবিক রয়েছে চালের বাজার। আমদানি বেশি হয়ে গেলে পরবর্তীতে হয়তো নেক্সটে কমে যাবে আশা করতেছি আর কি। ঈদের পরে মানে গাড়িগুলা বন্ধ তো, শ্রমিকেরা মেইলের থেকে চলে যাওয়ার পরে 1 কেজিতে 1 টাকা 2 টাকা একটু বাড়তেই আছে। আমরা এখন যেসব মাল আনতেছি অর্ডার দিই, সবাই আগের থেকে 2-1 টাকা করে বাড়াই ধরছে। অরিজিনাল সোনালি 350 থেকে 60, আর হাইব্রিডটা 320-30। যারা সাধারণ মানুষ তাদের জন্য খুব জীবনযাত্রা পরিচালনা করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এই কারণেই কম হওয়া প্রয়োজন মাছের দাম। আগে একটু মনে করেন রুই মাছ ছিল 300 টাকার মধ্যে, এখন 400 টাকার উপরে যাচ্ছে সব কিছু মিলে। তো সরকারের উচিত সব কিছুতে পদক্ষেপ নেওয়া। নিত্যপণ্যের দাম যাতে নাগালের মধ্যে থাকে সেজন্য সরকারের তদারকি বাড়ানোর আহ্বান সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, এস্টিমেটার সহ প্রায় সবাই কোনো না কোনো দুর্নীতি, অনিয়মে অভিযুক্ত। রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বাগিয়ে নেওয়া, টেন্ডার কমিশন, বদলি বাণিজ্য, জোরপূর্বক বদলি সহ অভিযোগের পাহাড়। এসব নিয়ে শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। প্রত্যেকটা ঠিকাদারের কাছে বহুত টাকা নিছে, নিয়ে টাকার বিনিময়ে কাজ দিছে। এই কাজগুলা এখন মানুষ হয়রানি হচ্ছে, এই বিলগুলা তারা কত পাচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে এদের ঘুষ না দিলে ফাইলে সিগনেচারি করে না। দুর্নীতি ছাড়া এখানে এরা কিছু বুঝে না। এটা দুর্নীতির একটা আখড়া। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির এমন অভিযোগের শুরুটা বর্তমান রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালকে দিয়ে। নিয়মনীতি তোয়াক্কা না করে ঊর্ধ্বতনকে ম্যানেজ করে রাতারাতি বনে যাওয়া একচ্ছত্র ক্ষমতাধর তিনি। তথ্য বলছে 1998 সালে প্রকল্পে যোগ দিয়ে 2006 সালে রাজস্ব বাজেটে আসেন আব্দুল আউয়াল। অধিদপ্তরে তার চেয়ে সিনিয়র আরও 26 জন থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার আশীর্বাদে শীর্ষ পদটি বাগিয়ে নেন তিনি। নির্বাহী প্রকৌশলী থেকে মাত্র 3 মাসের ব্যবধানে অতিরিক্ত ও প্রধান প্রকৌশলীর জোড়া দায়িত্ব হাসিলের এমন রেকর্ড নজিরবিহীন। ময়মনসিংহে দীর্ঘদিন থাকা অবস্থায় নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সুনির্দিষ্ট অভিযোগও ওঠে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। সরকারের একটি সংস্থার প্রতিবেদনে এর সত্যতা মিললেও অজ্ঞাত কারণে তা আড়াল করে দেয়া হয় শীর্ষ পদটি। তার দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি ঘটে নোয়াখালীতে। অনুসন্ধানে জানা যায়, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের নির্দেশে ড্যানিডা প্রকল্পের 5,55 লাখ টাকার সরকারি পাইপ ও মূল্যবান মালামাল গোপনে মাত্র 18,85,000 টাকায় নামমাত্র মূল্যে বিক্রি করে দেন জেলার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। পরে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। তাকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান এই আব্দুল আউয়াল। এর বিনিময়ে সাইফুল থেকে নেন 70 লাখ টাকা। বাংলা ভিশনের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, অগ্রণী ব্যাংকের মহাখালী শাখা থেকে 40 লাখ টাকা উত্তোলন করে সাইফুল তা তুলে দেন আউয়ালের ঘনিষ্ঠ প্রতিনিধির হাতে। আর সেদিনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুলকে নোয়াখালী থেকে ঢাকায় সংযুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। আব্দুল আউয়ালের দপ্তরের কম্পিউটার অপারেটর সুমিতের একটি ভিডিও পায় টিম বাংলা ভিশন, যেখানে ঠিকাদারদের কাছ থেকে আসা ঘুষের টাকা নিয়ে সরাসরি প্রধান প্রকৌশলীর ড্রাইভারকে গাড়িতে রাখতে বলছেন সুমিত।
এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে আব্দুল আউয়ালের কাছে একাধিকবার যেতে চাইলেও প্রধান গেটের সামনে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। পরে মোবাইল ফোনে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান প্রধান প্রকৌশলী। আমি শুভ মাহমুদ, বাংলাদেশ আসছিলাম, আপনার একটা সাক্ষাৎকার দরকার। জি, এখন সময় পাবো না। এর আগে প্রতিবেদকের সাথে আলাপকালে নিজের নিয়োগের ক্ষেত্রে অনেক হাত জড়িত রয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে মুখ খুলেননি সাইফুল থেকে ৭০ লাখ টাকা ও সমিতির মাধ্যমে নেয়া ঘুষের বিষয়ে। আপনারা যে শুনতেছেন দেখতেছেন সরকারি এনএসএ আছে, ডিজিপি আছে, বহু কিছু আছে। কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে সেখানে পদায়নের আগে তার কাছ থেকে ৩ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। এই টাকা দেওয়ার আগে বিদেশে অবস্থানরত এক ব্যক্তিকে বিষয়টি হোয়াটসঅ্যাপে জানান ওই নির্বাহী প্রকৌশলী। রাজনৈতিক প্রভাব ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে সরকারি কর্মকর্তাদের একাংশ অবৈধ সম্পদ অর্জনকে বেশি প্রাধান্য দেন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই প্রতিষ্ঠানের শুরু থেকেই যেটা দেখা গেছে যে বাস্তবে জনস্বার্থের পরিবর্তে যারা এখানে কর্মরত তারা এই যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে নিজেদের সুবিধা অর্জনের দিকে বেশি মনোযোগ দেয় এবং যে সুবিধার ক্ষমতাটার অপব্যবহার করে, যেটার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগ ধরে। আরও আগের থেকেই কিন্তু গত 2 যুগ ধরে এটা বেশি প্রকট আকার ধারণ করেছে। সেটির থেকে উত্তরণের জন্যই কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কাজে তাদের উপরে আমরা মনে করি যে একটা ধরনের রাজনৈতিক এবং আইনগত এবং জনগণের কাছ থেকে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার যে অঙ্গীকার তারা করেছেন তার ধারাবাহিকতায় তারা এই বিষয়গুলোকে দৃষ্টান্ত স্থাপন করবে কিছু কিছু ক্ষেত্রে, যার মাধ্যমে এটা প্রতিকার করা সম্ভব হবে। এনএসআই এর অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায় কুয়েটে পড়াশোনার সময় আব্দুল আউয়াল ছাত্রলীগ করতেন, ছিলেন সাতক্ষীরা ছাত্রলীগের সহসভাপতিও। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত দেশীয় খুনিদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচারে 7 দিনের আলটিমেটামও দিয়েছে এই সংগঠনটি। শুক্রবার বাদ জুমা পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বলেন, জাতিসংঘের অধীনে তদন্ত এবং সম্প্রতি দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য বিষয়ে আগামী 7 দিনের মধ্যে সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চায় ইনকিলাব মঞ্চ। যদি এই সময়ের মধ্যে হাদি হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিতে সরকার কোনো সময়সীমা দিতে না পারে, তবে জনগণকে সাথে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। রাজধানী মহাখালী টি&টি মাঠে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে বিভিন্ন প্রজাতির চারাগাছ। কর্মসূচির উদ্বোধন করেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, প্লাস্টিকের বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা, পুনর্ব্যবহারে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই সময় সেলিম উদ্দিন পরিবেশ সংরক্ষণে তরুণদের আরও সক্রিয় হবার আহ্বান জানিয়ে নগরের প্রতিটি ভবনে ছাদ বাগান গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে রাজধানীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ সময় বক্তারা জানান, সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং দক্ষ নেতৃত্বের অভাবে ঢাকা এখনও পুরোপুরি বাসযোগ্য হয়নি। দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি বাস। খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে। বাসের চালক এবং হেলপারকে আগে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 9টার দিকে ফেরিঘাটের 7 নম্বর পন্টুনে এই ঘটনা ঘটে। তবে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয় যাত্রীদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিছুদিন আগেও একই ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এ ঘটনায় কয়েকজন ছাত্রী এবং স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠলেও বেশিরভাগ যাত্রী ডুবে মারা যায়। দীর্ঘ 7 ঘন্টা পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া বাসটি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া এবং সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ অটোরিকশার 3 যাত্রী নিহত হয়।
তারা হলেন অটোরিকশা চালক মাহবুব, জ্যোৎস্না বেগম, তার 5 বছরের ছেলে আশরাফুল। এ ঘটনায় গুরুতর আহত জ্যোৎস্নার স্বামী কাউসারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা জানান, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী সন্তানদের নিয়ে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন কাউসার। 42 শহর এলাকায় পৌঁছানোর পর মাঝ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর 3 জনের মৃত্যু হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। ঢাকায় 2 পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং, প্রতিরক্ষা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গণতন্ত্রে বিশ্বাস করে না এমন একটি শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া পরিবর্তনের সুযোগ নষ্ট করার চেষ্টা চলছে। দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে 70 জনকে পুশিন করার চেষ্টা বিএসএফ এর। চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্তে উত্তেজনা চরমে। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু। নতুন করে আক্রান্ত 1411। উপযুক্ত চিকিৎসা নেই জেলা সদরে, চাপ বাড়ছে রাজধানীতেও। কৃষক কার্ডে ভর করে কৃষিখাতের সুদিন আসার অপেক্ষা। বছরের পর বছর ধরে নিম্নমুখী বাজেট বরাদ্দ আসন্ন বাজেটে বাড়বে আশা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।